Changrongshila Bubagra called Agun Shikla Bono Dyfi-Tyf Dyfi ni Bukhate Kasha Kautumatron Panda Klazaka Pado Majaka Dyfi ni Haste Kasko Polas Bumik Dyfi ni Haste Kasko Omlendo Devorba Dyfi ni Tangpanka Novoron Dev Akosha Pado Kokshala Dyfi ni Tangpang Novoron Dev Shaka Hakotur Haphang Hakotur Siklarokni Sakha Lama Kibeng Diwi Tonika JRBT Amzum Unka Taldok Ngitonka Piaba Tabupo Unkari Shaklai Zayako JRBT ni Amzumun Unkari Dakti Shaklaidani Tibono Shebogo Asudan Bagishan Moktisaka. Abon Lugu Diasha Shebok Lambo Kashikering Togo Arabo Rutomoklan Bagishan Moktisaka. Haste Haphang Bijo Documento Sheboglina Hine Kokdimani Piaba Abo Khwlaya. Asosimia Hastu Sikla Siklarok Shalbon Pezan Money by Kobritonka Siklarok Lama Hamiwa Tangitonka. Hainebugino Buscani February Talatisha Shalmaribo Kolo Onkore Hine Kokshaka Dyfi ni Haste Tampang Noboron Deb. স্বরাষ্ট্র দপ্তরে নিয়োগ হয়েছেন এই চাকরি দিয়ে আমাদের রাজ্যের যারা চাকরি প্রত্যাশী ছিলেন তাদের একাংশই অভিযোগ তুলছেন, তারা রাস্তায় নামছেন, মহাকরণের সামনে যাচ্ছেন, সরকার চুপ আছে। কিন্তু আমরা শেষ পর্যন্ত আমরা যা বুঝতে পেরেছি যে বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে কিছু পোস্টের মধ্য দিয়ে যে এই নিয়োগের মধ্যে স্বচ্ছতা ছিল না, যা প্রমাণ করেছে বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজ। তার প্রমাণ হচ্ছে যে তার মধ্যে স্বজন পোষণ ছিল মানে তার সঙ্গে দুর্নীতি ছিল। বিজেপির অফিসিয়াল ফেসবুক পেজে একজন চাকরি অফার পেয়ে টিএসআর অফার পেয়ে সেই ভিডিও গোটা রাজ্যের মানুষ দেখেছেন, আপনারা দেখেছেন, আমরা দেখেছি। কি সে বলছে যে আমাদের বিধায়ক রতন চক্রবর্তী আমাকে আশ্বাস দিয়েছেন, তিনি আরো বলেছেন চিন্তা করিস না, এবার তোরটা হয়ে যাবে। টিএসআর এর মতো নিয়োগ প্রক্রিয়ায় একজন বিধায়ক যদি অ্যাডভান্স এই কথা বলে দিতে পারে যে তাকে আশ্বাস দিয়েছেন এবং সে এনশিওর করেছেন বিধায়ক যে তোরটা হয়ে যাবে, এবং অফার পাওয়ার পর ওই যে অফার পাওয়া যুবক ভিডিও করে সেই বার্তা বিজেপির ফেসবুক পেজের মধ্য দিয়ে প্রচার হচ্ছে, তার মানে একজন বিধায়ক কি করে তারটা এনশিওর করে একটা বোর্ড একটা নিয়োগের প্রসেস সম্পন্ন হওয়ার আগে তাদের স্পষ্ট যে এই নিয়োগের মধ্যে স্বজন পোষণ ছিল, আর যে নিয়োগের মধ্যে স্বজন পোষণ ছিল সেখানে আর্থিক দুর্নীতি ছিল, এই ভিডিও তাদের প্রমাণ করে। বলে এরকম অসংখ্য ভিডিও আমরা দেখেছি বিভিন্ন বিজেপির বিভিন্ন জেলা মন্ডল স্তরে যে বিভিন্ন পেজ তাদের আছে, সেই পেজে অনেকেই জোর হাতে দাঁড়িয়ে ঘরের মধ্যে দাঁড়িয়ে বলছেন বিজেপি তার সঙ্গে যোগাযোগ করেছি, আমার চাকরি আশ্বাস দিয়েছেন, আমি চাকরি পেয়েছি, বিজেপিকে ধন্যবাদ জানাচ্ছি, অভিনন্দন জানাচ্ছি। আমরা দেখেছি 25 বছরে 92,000-এর উপর আমাদের যে চাকরি হয়েছে, এমন একটা ভিডিও কেউ দেখাতে পারবেন না। চাকরি পাওয়ার পর হাত জোর করে বলছেন বামফ্রন্ট সরকারের নেতা, বামফ্রন্ট সরকারের মন্ত্রীকে ধন্যবাদ জানাচ্ছি, উনি বলেছিলেন আমি চাকরি পেয়েছি। বলছিলাম এই ভিডিওর মধ্য দিয়ে সেটা প্রমাণ করেছেন যে টিএসআর নিয়োগে স্বজন পোষণ ছিল, টিএসআর নিয়োগের এই যে প্রার্থীরা আর্থিক দুর্নীতির অভিযোগ তুলছেন সেটার সঠিক তদন্ত করতে হবে, সেই দাবি আমরা করছি। অভিনন্দন এবং শুভেচ্ছা। আমাদের সাংবাদিক সম্মেলন আমাদের টিওএফআই রাজ্য সভাপতি পলাশ ভৌমিক, টিওএফআই কেন্দ্রীয় কমিটির সাধারণ সম্পাদক কমরেড অমরেন্দ্র দেববর্মা এবং সভাপতি টিওএফআই কেন্দ্রীয় কমিটির রাজেন্দ্র রিয়াং উপস্থিত আছেন। মূলত যে বিষয়ে আমরা আজকের এই সাংবাদিক সম্মেলন আহ্বান করেছি যে আমাদের দেশে এবং আমাদের রাজ্যে যুবদের উপর ভয়াবহ আক্রমণ দেশের এবং রাজ্যের সরকার নামিয়ে আনছে, এবং এই সময়ে এক কঠিন অবস্থার মুখোমুখি গোটা দেশের যুবরা এবং আমাদের রাজ্যের যুবরা, বেকাররা। আমাদের দেশের পার্লামেন্টে চলছে, আমাদের অধিবেশন চলছে, সেখানেও বিভিন্ন তথ্য যা সামনে আসছে তাতে ভয়ঙ্কর চিত্র ফুটে উঠেছে। গত 3 বছরে আমাদের দেশে বেকারের যন্ত্রণায় আত্মহত্যা করেছেন 9 লক্ষের উপর বেকার যুবক যুবতী। গোটা দেশে কেন্দ্র এবং রাজ্য সরকারের বিভিন্ন দপ্তরে 60 লক্ষ শূন্য পদ পড়ে আছে। এই 60 লক্ষ শূন্য পদ পূরণের জন্য কোনো রাজ্য সরকার, আমাদের দেশের সরকার কোনো উদ্যোগ নিচ্ছেন না। আর বেকারের সংখ্যা হু হু করে বাড়তে আছে। আমাদের দেশের স্বাধীনতার পর বেকারত্বের হার এই সময়ে সর্বোচ্চ সংখ্যায় 7.1% গোটা দেশে। আর এই বেকারত্বের সংখ্যা যখন গোটা দেশে 7.1%, তখন প্রথম 3-এ জায়গা করে নিয়েছে আমাদের রাজ্য ত্রিপুরা। আমাদের রাজ্যের বেকারত্বের হার হচ্ছে 17.1%, এবং প্রথম হচ্ছে হরিয়ানা
বিজেপি শাসিত রাজ্য 23.4%, ফার্স্ট, সেকেন্ড হচ্ছে রাজস্থান, থার্ড হচ্ছে বিজেপি শাসিত ত্রিপুরা 17.1%। বেকারত্বের হারে আমরা যখন সর্বোচ্চ স্বাধীনতার পর হাইয়েস্ট নাম্বারে আছি, আর দেশে যখন 60 লক্ষের উপর শূন্যপদ পড়ে আছে, তখন দেশের সরকার, আমাদের রাজ্যের সরকার নিয়োগ প্রক্রিয়ার দরজায় তালা দিয়ে দিয়েছে। দেশের সরকারও নিয়োগ বন্ধ করে দিয়েছেন। একই রকম ভাবে এই বিজেপি পরিচালিত আমাদের রাজ্যের বিজেপি সরকারও রাজ্যের সমস্ত জায়গায় নিয়োগ প্রক্রিয়ার দরজায় তালা দিয়ে দিয়েছেন। ফলে দেশের এই বেকারের আত্মহত্যার সংখ্যা দিনের পর দিন বৃদ্ধি পাচ্ছে। আমরা রাজ্যের কয়েকটা নির্দিষ্টভাবে এই তথ্য আপনাদের মধ্য দিয়ে রাজ্যের বেকার যুবক যুবতী সাধারণ মানুষের সামনে আমরা তুলে ধরতে চাই যে সরকারের দৃষ্টিভঙ্গিটা, যে বেকার মারার দৃষ্টিভঙ্গি, সেই বিষয়টা আমরা মানুষের সামনে তুলে ধরে আমরা আহ্বান করবো এই সরকারের নীতির বিরুদ্ধে আমাদের ঐক্যবদ্ধ লড়াই করতে হবে, বাঁচার স্বার্থে, বেকারের স্বার্থে, মানুষের জীবন রক্ষার প্রশ্নে। নিয়োগের জন্য 500 জন রিক্রুটমেন্ট করবেন মুখ্যমন্ত্রী তড়িঘড়ি ঘোষণা করেছিলেন কিছুদিন আগে। সেই মূলে একটা বিজ্ঞপ্তি জারি হয়েছে এবং সেই বিজ্ঞপ্তি মূলে ইন্টারভিউর ডেট কল করা হয়েছিল। আমরা অবাক হলাম যে দিনটাই রাজ্যের শিক্ষামন্ত্রী সাংবাদিক সম্মেলন করে বললেন যে রাজ্যের কোভিডের যা অবস্থান তাতে নিম্নমুখী, তাতে অনেক সংক্রমণ কমেছে, ফলে এই পরিস্থিতিতে কোভিড থেকে আমরা বেরিয়ে এসেছি প্রায়, ফলে এখন থেকে সমস্ত শিক্ষা প্রতিষ্ঠান খুলতে হবে। এটা বিকালবেলা রাজ্যের শিক্ষামন্ত্রী ঘোষণা করেছেন। মানে মহাকরণের সিদ্ধান্ত হচ্ছেন যে কোভিড কমেছে, তার জন্য স্কুল কলেজ খুলছেন, সেই শিক্ষামন্ত্রী ঘোষণা দেওয়ার কয়েক ঘন্টা পর মুখ্যমন্ত্রীর হাতে থাকা স্বরাষ্ট্র দপ্তর থেকে বিজ্ঞাপন জারি হয়েছে যে কোভিডের এই ভয়াবহ পরিস্থিতির জন্য 500 জন পুলিশের নিয়োগের জন্য যে ইন্টারভিউর দিনক্ষণ ঘোষণা হয়েছিল তা আপাতত স্থগিত থাকবে। তার মানে কি? তার মানে হচ্ছে বিজেপির প্রতিটা সিদ্ধান্ত হচ্ছে আমাদের রাজ্যের বেকার যুবক যুবতীদের কিভাবে তাদের নিয়ে ছেলে খেলা করা যায়, তাদেরকে বিভ্রান্ত করা যায়, তাদেরকে কিভাবে কাজকর্ম থেকে বিরত করা যায়, এই হচ্ছেন বিজেপির টার্গেট। শিক্ষামন্ত্রী বলছেন 3 ঘন্টা আগে কোভিড কমেছে, ফলে স্কুল প্রতিষ্ঠান খুলবে। স্বরাষ্ট্র দপ্তর বলছেন কোভিড বাড়ছে, ফলে পুলিশের নিয়োগের ইন্টারভিউ আপাতত স্থগিত, আপাতত বাতিল, পরবর্তী তারিখ ঘোষণা করা হবে। এটা কি ছেলে খেলা চালাচ্ছেন আমাদের রাজ্য সরকার, তা বুঝার আর কোনো অপেক্ষা এই সময় থাকছে না। আমাদের রাজ্যে ছোট বড়, আগরতলায় জিবি হসপিটাল থেকে শুরু করে সাবরুমের প্রাথমিক হসপিটাল পর্যন্ত প্রতিটা হাসপাতালে চিকিৎসক, নার্স এবং তাদের যা টেকনিক্যাল স্টাফ, চিকিৎসা কর্মী, মারাত্মক সংকট। আগরতলা জিবি হাসপাতালের ভয়াবহ পরিস্থিতি গ্রস্ত করে সমাজদ্রোহী করে বিজেপি সরকার টিকে রাখার মানে যে কৌশল তারা নিয়েছেন সেটা করতে পারবেন? আমরা বলছি না। আমাদের রাজ্যের বেশিরভাগ ছেলে মেয়ে এই পথে হাঁটবেন না। আমরা তাদের কাছে আহ্বান রাখবো যে একদিকে এই সমাজদ্রোহীদের দিয়ে যারা আমাদের রাজ্যের একটা অস্থির পরিবেশ তৈরি করে দিয়ে বেকারদের বিভ্রান্ত করার প্রতিদিন দায়িত্ব নিচ্ছেন, তার বিরুদ্ধে রুখে দাঁড়ান। যে ভয়ঙ্কর এই চিত্র আমাদের রাজ্যে আমরা আপনাদের মাধ্যমে তুলে ধরলাম, এই চিত্র নিয়ে, এই তথ্য নিয়ে আমরা প্রতিটা যুবকের কাছে যাব, প্রতিটা ঘরে, প্রতিটা মানুষের কাছে যাব। আমরা মানুষের কাছে এই তথ্য চিত্র তুলে ধরে মানুষকে সংগঠিত করে একদিকে আমার কাজ, অন্যদিকে নেশার বিরুদ্ধে লড়াই, দুইটাকে একসঙ্গে নিয়েই আমরা মানুষের কাছে আগামী 11 তারিখ থেকে রাস্তায় নামবো। আগামীকাল থেকে আমরা প্রতিটা মানুষের কাছে যাব, আমরা এই তথ্যচিত্র তুলে ধরবো এবং মানুষকে বলবো যে কেন্দ্রের হোক আর রাজ্যের বিজেপি, তারা কেউ বেকারের স্বার্থে কথা বলে না। তারা দায়িত্ব নিয়েছেন এই বেকারদের আত্মহত্যার করার পথে নিয়ে যাওয়ার। কারণ 9 লক্ষের উপর গত 3 বছরে বেকার আত্মহত্যা করেছেন বেকারত্বের জ্বালায়। বলে এই তথ্য তুলে ধরে মানুষকে সংগঠিত করে বৃহত্তর আন্দোলন আমরা রাজ্যের প্রতিটা যুবকের কাছে আহ্বান করব। এই বিজেপি সরকারের কাছে যারা এখনো মনে করেন চাকরি পাবেন, আশা করে আছেন এই সরকার আপনাদের চাকরি দেবে না, বরং এই বিজেপির নেতারা রাস্তায় চার দোকানে বসে অ্যাডভার্টাইজ করেন, চা বিক্রি করুন। মুখ্যমন্ত্রী বলেন গো পালন করুন, শিক্ষামন্ত্রী বলেন শুকর পালন করুন। এই করার জন্য এ রাজ্যের এতগুলা স্কুল, এতগুলা কলেজ, এতগুলো ইউনিভার্সিটি, মেডিকেল কলেজ, টিপস, এনআইটি, টিআইটি, পলিটেকনিক কলেজ, এইগুলা বামফ্রন্ট সরকার প্রতিষ্ঠা করেনি। বামফ্রন্ট সরকার এগুলা প্রতিষ্ঠা করেছিল শিক্ষিত বেকার ছেলে মেয়ে তৈরি হবে, তারা ভালো ভালো জায়গায় চাকরি পাবে, তার মধ্য দিয়ে ত্রিপুরা গোটা দেশের মধ্যে মাথা উঁচু করে দাঁড়াবে। সরকার আসার আগে আমরা দেখেছিলাম যে ভারতবর্ষের কোনো জায়গায়
চুক্তিবদ্ধ কর্মচারী নেই, একমাত্র ত্রিপুরায়, তাই বামফ্রন্ট সরকারকে ফেলে দিতে হবে। সরকারটা আসলেন, কথা ছিল সমস্ত নিয়মিতদের নিয়মিত করবেন, চুক্তিবদ্ধদের, বরং তা তো করলেনই না, আউটসোর্সিংটা চালু করে দিলেন। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে সরকারের কাছে আমরা জানাতে চাই, আর আউটসোর্সিংয়ে রাজ্যের কোনো সরকারি দপ্তরে আউটসোর্সিংয়ে নিয়োগ করা যাবে না। সরকারের সমস্ত দপ্তরে আমাদের রাজ্যের সরকারিভাবে নিয়োগ করতে হবে, আউটসোর্সিং কোনো মালিকের দ্বারা নিয়োগ করা যাবে না। রাজ্য সরকার এটার মধ্য দিয়ে রাজ্যের যুবকদের ভবিষ্যৎটা অন্ধকারের দিকে ঠেলে দিচ্ছে। আমরা এই আউটসোর্সিংয়ের নিয়োগের তীব্র বিরোধিতা করছি শুরুর দিন থেকে, এখনো করছি, দাবি করছি, আর একটা নিয়োগ যেন আউটসোর্সিংয়ের মাধ্যমে করে না হয়। রাজ্যের সমস্ত জায়গায় যেখানে যেখানে শূন্যপদ, সেই শূন্যপদ দ্রুত পূরণ করতে হবে এবং সরকারি দপ্তরে সরকারি মাধ্যমে নিয়ম নীতিতে সেই নিয়োগ প্রক্রিয়া শূন্যপদ পূরণের ব্যবস্থা সরকারকে করতে হবে। আমরা দেখলাম যে গত কয়েকদিন আগে একটা সংবাদ মাধ্যমের সঙ্গে মুখোমুখি বসছিলেন আমাদের রাজ্যের মুখ্যমন্ত্রী। তিনি বলছেন যে রাজ্যের এখন পর্যন্ত 10,000-এর মতন চাকরি হয়েছে কিংবা পাইপলাইনে আছে, হবে। কিন্তু কথা কি ছিল মাননীয় মুখ্যমন্ত্রীকে জিজ্ঞেস করে, এই সংকটের জন্য চিকিৎসকের অভাব, নার্সের অভাব, টেকনিক্যাল স্টাফের অভাব, চিকিৎসা কর্মীর অভাব। আপনারা দেখবেন আগরতলা জিবি হসপিটালে 4টা কাউন্টারের মধ্যে 2টা কাউন্টার প্রতিদিন বন্ধ থাকছে, শত শত মানুষের লাইন হচ্ছে। সেই লাইনে দাঁড়িয়ে 1 ঘন্টা 1.5 ঘন্টা পর কোনো মানুষ যখন টিকিট কেটে যাচ্ছেন সেখানে কি আউটডোর বন্ধ হয়ে যাচ্ছে। কাউন্টারগুলো খুলতে পারছেন না কেন? লোক নেই কাউন্টারে, নিয়োগ প্রক্রিয়া বন্ধ, চিকিৎসক নেই, নার্স নেই, টেকনিক্যাল স্টাফ নেই, সরকার নিয়োগ করছেন না। আমরা দেখছি আমাদের রাজ্যের 2টা মেডিকেল কলেজ, আমাদের রাজ্যে সরকারি বেসরকারি নার্সিং প্রতিষ্ঠান, আমাদের রাজ্যের টিপস বাইরে থেকে পড়াশোনা করে রাজ্যে ফিরে আসে, এরকম অসংখ্য প্রতি বছর শত শত ছেলে মেয়ে ডাক্তারি পড়াশোনা করে পাশ করে বেরিয়ে আসছেন, নার্সিং পাশ করে বেরিয়ে আসছেন, টেকনিক্যাল পড়াশোনা করে বেরিয়ে আসছেন, বিভিন্ন ভাবে উচ্চশিক্ষা সম্পন্ন করে বেরিয়ে আসছেন, কিন্তু তাদের কোনো জায়গায় নিয়োগ করা হচ্ছে না এবং এই নিয়োগ প্রক্রিয়া বন্ধ করেছেন, আর যার মধ্য দিয়ে সংকটটা তৈরি হচ্ছে। আর এই সংকটের ফলে একদিকে বেকারের হাতে কাজ যাচ্ছে না, চিকিৎসক বেকারের সংখ্যা বাড়ছে, নার্স বেকারের সংখ্যা বাড়ছে, টেকনিক্যাল যারা কোয়ালিফাইড তাদের বেকারের সংখ্যা বাড়ছে, আর এদিকে হসপিটালের ভিতর রোগীর পরিষেবায় মারাত্মক ব্যাঘাত তৈরি হচ্ছে। এই ভয়াবহ পরিস্থিতির মোকাবেলা করার জন্য আমরা রাজ্য সরকারের কাছে দাবি করব, আউটসোর্সিংয়ে না, সরকার দায়িত্ব নিয়ে হসপিটালের মধ্যে চিকিৎসক, পর্যাপ্ত পরিমাণে নার্স, টেকনিক্যাল স্টাফ এবং এই যে চিকিৎসা কর্মী হাসপাতালে নিয়োগ করতে হবে। সরকারকে দায়িত্ব নিতে হবে রাজ্যের মানুষের স্বার্থে, রাজ্যের 38 লক্ষ মানুষের সাথে দ্রুত এই সিদ্ধান্ত গ্রহণ করতে হবে। 2021 সালের আগস্ট মাসে একটা পরীক্ষা হয়েছিল 20 তারিখ আগস্টে, আর একটা পরীক্ষা হয়েছিল 22 তারিখ আগস্টে। এই পরীক্ষার 6 মাস অতিক্রান্ত, জেআরবিটি তার ফলাফল প্রকাশ করতে পারেনি। এমনকি সম্ভবত জেআরবিটির যা মেয়াদ, এই পরীক্ষা নেওয়ার পর তার যে মেয়াদ দেওয়া হয়েছিল, সেই মেয়াদ ছিল সম্ভবত নভেম্বর মাসের 27 তারিখ পর্যন্ত। আমরা দেখলাম যে এই সময়ে জেআরবিটি এই 2টা পরীক্ষা নিয়েছেন, হাজার হাজার ছেলে মেয়ে এই গ্রুপ সি গ্রুপ ডি পদে ইন্টারভিউ দিয়েছেন চাকরির আশা করে, এবং এই পরীক্ষা দিতে গিয়ে তাকে প্রায় 400-500 টাকা করে ফর্ম ফিল আপ করতে হয়েছে প্রতিটা পোস্টের জন্য। এখন এই পরীক্ষা নেওয়ার পর 6 মাস অতিক্রান্ত। নভেম্বরের সম্ভবত 27 তারিখে জেআরবিটির মেয়াদকাল ছিল, মানে তার আগেই তাদের ফলাফল প্রকাশ করার দায়িত্ব তাদের দেওয়া হয়েছিল, তারা সেটা করতে পারেনি। আমরা দেখলাম হঠাৎ করে অক্টোবর মাসের সম্ভবত 27 তারিখ আমাদের রাজ্যের মহাকরণে যিনি নতুন করে মানুষকে বিভ্রান্তি করার দায়িত্ব পেয়েছেন নতুন করে, সেই ব্যক্তিটা মহাকরণে সাংবাদিক সম্মেলন করে বললেন যে জেআরবিটির মেয়াদকাল আমরা বাড়িয়ে দিয়েছি, 27 তারিখ পর্যন্ত যা ছিল তা আমরা এক্সটেনশন করছি। তার মানে এই জেআরবিটি গঠিত হয়েছে, জেআরবিটির সেই ক্ষমতা হলো না নির্দিষ্ট সময়ে পরীক্ষার ফলাফল প্রকাশ করার জন্য। যারা পরীক্ষা দিয়েছেন তারা দাবি করছেন 6 মাস এখন পর্যন্ত তার ফলাফল কেন প্রকাশ করছেন না। আমরা এই সাংবাদিক সম্মেলনের মধ্য দিয়ে আমরা আহ্বান করব ডিএফ এবং টিএফ এর পক্ষে যে দ্রুত এই জেআরবিটির মাধ্যমে যে গ্রুপ সি গ্রুপ ডির পরীক্ষা হয়েছিল তার দ্রুত ফলাফল প্রকাশ করতে হবে এবং সঙ্গে সঙ্গে তাদের নিয়োগ করতে হবে। সেখানে প্রায়
মানে গ্রুপ সি পদে 2410টা পোস্ট এবং গ্রুপ ডি পদে 2500 পোস্ট, প্রায় 5000-এর কাছাকাছি। সেই পোস্টে সমস্ত রেজাল্ট মানে প্রকাশ করে তাদেরকে দ্রুত নিয়োগ করার দাবি আমরা করছি। আমরা দেখলাম গত কিছুদিন আগে এই সরকার গঠিত হওয়ার পর 4.5 বছরে একমাত্র এবং এই প্রথম একটু বড় সংখ্যায় একটা নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন হয়েছে এবার টিএসআর এর প্রায় 1400 জন। এই যখন নিয়োগের তালিকা প্রকাশ হয় তার পরদিন থেকে গোটা রাজ্যের ভয়াবহ চিত্র। যারা চাকরি প্রার্থী তারা সরাসরি অভিযোগ তুলছেন আর্থিক দুর্নীতি। আমরা বলছিলাম কারা অভিযোগ আক্রমণটা নামিয়ে দিয়েছিল। আমাদের রাজ্যের প্রতিটা পঞ্চায়েতে একাধিক জিআরএস আসছেন, তাদেরকে বাদ দিয়ে জিআরএস এর ইন্টারভিউটা কল করলেন। আমাদের যে লক্ষাধিক ছেলে মেয়ে তারা নগদ টাকা জমা দিয়ে ড্রাফট কেটে এই ফর্ম ফিল আপ করলেন। হাইকোর্টে মামলা হয়েছে, সেই মামলায় বলা হয়েছে কাজে যুক্ত কোনো জিআরএসকে বরখাস্ত করা যাবে না, তাদের কাছ থেকে বাদ দেওয়া যাবে না। ফলে যারা জিআরএস এর কাজটা করছেন তাদেরকে বহাল তবিয়তে রাখতে হবে সরকারকে। দ্বিতীয়ত, সরকার যেহেতু বিজ্ঞপ্তি দিয়ে জিআরএস এর ইন্টারভিউটা নিয়েছেন, পরীক্ষা নিয়েছেন, দ্রুত এই জিআরএস নিয়োগ তার ফলাফল প্রকাশ করছেন না, দ্রুত নিয়োগ করতে হবে। আমরা অবাক হলাম এই জিআরএস এর পরীক্ষার সময় জিআরএসদের সরকার শুরুর দিন থেকে বেকারদের সঙ্গে প্রতারণা করছেন। তাদের এডমিটটা দেননি, তাদের রেজিস্ট্রেশনটা দেননি। আমরা বলছি এটা বড় সমস্যা হবে না, সরকার যদি মনে করেন জিআরএস এর যে পরীক্ষা নিয়ে তাদের এডমিট দিলাম না, রেজিস্ট্রেশন দিলাম না, আর তাতে তারা কিছু করতে পারবেন না। আমরা বলছি রাজ্যের মানুষ তাদের পাশে আছে, এই বেকারদের পাশে আমরা আছি, তাদের পাশে। যে জিআরএস এর কাজে আছেন তাদের যেমন রাখতে হবে, যে জিআরএস এর ইন্টারভিউ নিয়ে নতুন করে নিয়োগ করার কথা বলছেন সেখানে সরকারকে ভূমিকা নিতে হবে। যেহেতু তুমি পরীক্ষা নিয়েছো, বিজ্ঞপ্তি দিয়েছো, সেখানে সেই জিআরএস এর নিয়োগ করতে হবে। এটা অনেক দিন হয়ে গেছে, প্রায় 4 বছর আগের এই ঘটনা। আমরা বলছি অনেক সময় অতিক্রান্ত। আজকে গোটা দেশের সামনে ত্রিপুরাকে মাথা ঝুঁকিয়ে দাঁড়াতে তারা ভূমিকা গ্রহণ করছেন। এই ত্রিপুরা এই জায়গায় থাকতে পারে না। ডিওএফআই এবং টিএফকে দায়িত্ব নিয়ে এই মাথা উঁচু করে ত্রিপুরাকে আবার গোটা দেশের সামনে মাথা উঁচু করে দাঁড়ানোর যে ভূমিকা বামফ্রন্ট সরকার সেদিন নিয়েছিল, এই জায়গায় ত্রিপুরাকে পুনরায় ফিরিয়ে আনার জন্য আমরা মানুষের কাছে যাব, মানুষকে সংগঠিত করব, যুবকদের বলবো আপনারা আমাদের পাশে এসে দাঁড়ান। এই বিষয়গুলো আপনাদের সামনে আমি 4 বছর এনাফ টাইম। দ্রুত এই জিআরএস এর নিয়োগ প্রক্রিয়া সম্পন্ন করে তাদের পঞ্চায়েতে হোক, পঞ্চায়েত ডিপার্টমেন্টে তাদের নিয়োগ করতে হবে। সরকারকে ভূমিকা গ্রহণ করতে হবে। মিউজিকের শিক্ষক, মিউজিকের সঙ্গে বাদ্য নৃত্য সঙ্গীত এটাকে যুক্ত করে স্কুলে স্কুলে সরকার দায়িত্ব নিয়ে মিউজিকের এই টিচারদের নিয়োগ করতে হবে সেখানে। কারণ আমাদের যে একটা কলেজ আছে, বামফ্রন্ট সরকারের সময় এই কলেজ শুরু হয়েছে, শচীন দেববর্মন কলেজ। এই কলেজের প্রতি বছর শত শত ছেলে মেয়ে পাশ করে বেরিয়ে আসছে, তাদের নিয়োগ করা হচ্ছে না। বেকার সংখ্যা তাদের মধ্যে বাড়ছে, ফলে তাদের মধ্যে এই ক্ষেত্রে পড়াশোনা করার জন্য ছাত্রছাত্রীর উৎসাহ দিনের পর দিন কমছে। ফলে এটা যেন না হয়, এই বিভাগীয় আমাদের শিক্ষিত ছেলে মেয়েদের যারা পরীক্ষার মাধ্যমে তাদেরকে নিয়োগ করতে হবে। 10,323 আমরা তার জন্য আন্দোলন করেছি। সরকার আসার আগে বলেছিলেন, সরকার আসার পরে বলেছিলেন, নানা ছলচতুরি করছেন। আর তাদের মৃত্যুর মিছিলের লাইনটা দিনের পর দিন প্রতিদিন বাড়ছে। 10,323 তাদের নিয়ে যে ছেলে খেলা হয়েছে তা বন্ধ করতে হবে। তাদের জীবন জীবিকা রক্ষার দায়িত্ব, তারা এই রাজ্যের মানুষ, এই রাজ্য সরকারের নৈতিক দায়িত্বের মধ্যে পড়ে। যে ছলচাতুরি করে ক্ষমতায় আসার জন্য যা বলেছিলেন এটা বন্ধ করে এখন তাদের কথা একটু ভাবুন, দ্রুত তাদের জন্য বিকল্প ব্যবস্থা গ্রহণ করুন প্রতিটা পরিবারকে রক্ষা করার জন্য।